This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার দেহের ময়নাতদন্ত কি কোথাও কারচুপি করা হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে, কারণ অনেকগুলো রয়েছে কারণ প্রশ্ন উঠছে, সূত্রের খবর ময়নাতদন্তের সময় আরজি করে পৌঁছে গিয়েছিলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক চিকিৎসক, অথচ আরজি করের সঙ্গে এখন তার কোনো লেনাদেনাই নেই। কি করতে গিয়েছিলেন তিনি? পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। ফোনে সন্দীপকে কি পরামর্শ দিয়েছিলেন? উত্তর খুঁজতে আজ ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিসের বাড়িতে হানা সিবিআই এর। AG 243 রবিবার সাত সকালে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে কেষ্টপুরের এই বাড়িতেই হানা দেয় সিবিআই এর 5 সদস্যের দল। বাড়ির মালিক দেবাশিস সোম। কে তিনি? আরজি করে প্রাক্তন ফরেনসিক মেডিসিন ডেমনস্ট্রেটর। 2021-এ আরজি কর থেকে বদলি হন দেবাশিস। তাকে কোচবিহারের MJN মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ডেমনস্ট্রেটর করা হয়েছিল। সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পরামর্শদাতা ছিলেন দেবাশিস। 2021 সালের জুন মাসে তার অন্যত্র বদলি হলো। সন্দীপ ঘোষ তাকে ছাড়তে চাননি বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে 2023 সালে তার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডিটেলমেন্ট পোস্টিং হয়। তাহলে যার কর্মস্থল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তিনি আরজি করে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার দিন কি করছিলেন? সূত্রের খবর, 9 আগস্ট তিলোত্তমার ধর্ষণ খুনের দিন সকাল থেকে আরজি করে উপস্থিত ছিলেন দেবাশিস। তিলোত্তমার ময়নাতদন্তের সময়ও তার উপস্থিতি ছিল বলে জানা যাচ্ছে। সেদিন তার সঙ্গে একাধিকবার সন্দীপ ঘোষের ফোনেও কথা হয়। প্রশ্ন উঠছে, ঘটনার দিন বহিরাগত দেবাশিস কি করছিলেন আরজি করে? সব থেকে বড় প্রমাণ যে ওনার আরজি করে এখন পোস্টিং নেই, উনি অনেক আগে ট্রান্সফার হয়ে গেছেন। তো আরজি করে উনি কি করছেন এবং এখনো উনি আরজি করে যুক্ত, এইটা একদম পরিষ্কার সবার সামনে চোখে। যেদিন মর্গে পিএম হয় ওই মেয়েটি, উনি সেদিন মর্গে কি করছিলেন, আমি এই প্রশ্নটাই তুলেছিলাম। ম্যাক্সিমাম প্রিন্সিপালের সঙ্গে সেদিন ওনার কথা হয়েছে, আর উনি টাইমটাও বলেছেন। উনি নিজে কনফেস করছেন কি সেদিন প্রিন্সিপাল ওনাকে অনেকবার ফোন করেছে এবং প্রিন্সিপালের সঙ্গে ওনার অনেকবার, তো এমন কি রহস্য ছিল দেবাশিস সময়, উনি তো ওখানকার নয় এখন, যে এতবার ওনার সঙ্গে সেদিন কমিউনিকেশন করা হয়েছে। এমন তো নয় কি উনি প্রমাণ নষ্ট করে দিয়েছেন। দেখুন, উনি ফরেন্সিকের লোক করতে। ডাক্তার সোমের বাড়িতে সিবিআই তদন্ত করছে বা রেড করছে বলা ভালো। এই ডাক্তার সোমের নাম কিন্তু সেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলের স্ট্রিং অপারেশনে এসেছে। আরজি করেরই মহিলা ডাক্তার, যিনি পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, তিনি ডক্টর সোমের নাম বলেছেন। কারণ তারা বসে একসাথে মিটিং করে, এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা বা উপদেষ্টা বলা ভালো। তো সবাই মিলেই ডুববে। আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে যে অভিযোগ করেছেন আক্তার আলী, তাদের দেবাশিসের নাম রয়েছে। অভিযোগ, হাসপাতালে নানা বেআইনি কাজ এবং আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত তিনি। পুলিশ স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়ে কোনো লাভ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন আক্তার। মামলা সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। সেই সূত্রেই রবিতে সোমের বাড়িতে সিবিআই হানা। উনি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন, উনি ফরেন্সিক মেডিসিনে স্কিলে নেগেটিভ একটা কাজ করেছেন। কি করেছেন? ওনার দায়িত্ব ছিল স্টুডেন্টদেরকে পড়াবার, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের ক্রাইমে উনি পর্দা ঢাকতেন উনি যে দুর্নীতিগুলো করতেন। ভালো ডক্টর হিসাবেই জানতাম, কিন্তু এরকম একটা ঘটনায় জড়িয়ে যাবে সেটা কল্পনা করা যায় না। ভালো ডাক্তার হিসেবেই জানতাম, এটুকুই। এই যে দুর্নীতির সঙ্গে যোগ, না এইটা কল্পনাই, বললাম তো কল্পনাই করতে পারছি না যে এটা কেউ হলো কি কেন। সত্যি কল্পনাতীত, সবটাই রহস্যে মোড়া। বিশেষ করে তিলোত্তমার ময়না তদন্ত ঘিরে যখন সন্দেহ বাঁধতে শুরু করেছে, জটায়ু থাকলে নিশ্চয়ই বলতেন হাইলি সাসপিসিয়াস। সৌরভ দত্ত, রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। আর এই তিলোত্তমা কাণ্ডে মোড় ঘোরানো এক্সক্লুসিভ। TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ আরজি করের মর্গের প্রাক্তন কর্মী। সেমিনার রুমের পাশের ঘরে থাকা বেসিন ভেঙে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সড়ক। মর্গের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায়। আরজি করে দেহ সংরক্ষণের জন্য 48টি চেম্বার রয়েছে।
মর্গে রয়েছে উন্নত মানের পরিকাঠামো, তাও কেন তড়িঘড়ি তিলোত্তমার দেহ সৎকার করা হলো প্রশ্ন তুলছেন আরজি করে মর্গের প্রাক্তন কর্মী। 48টা চেম্বার রয়েছে, পরিকাঠামো রয়েছে, 4 ডিগ্রি টেম্পারেচারে বডি সংরক্ষণ করা যায়। তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না? ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো এত তাড়াহুড়ো করে? রাখার তো পরিকাঠামো ছিল হাসপাতালেই। তাহলে আপনার তো আপনার ওই নটোরিয়াস প্রিন্সিপাল তো ফেঁসে যেত। তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত। ওই যে সিমেন্ট, ওই যে আঁচড়ের দাগ, ওই যে ওর সঙ্গে যা হয়েছে, কি অত্যাচার করেছে বলুন তো। চোখে জল এসে যায় ওর বাবা মা যখন বলে, চোখে জল এসে যায় আমাদের। কি অত্যাচার করে মেয়েটাকে মেরেছে বলুন তো। না, আপনি বলছেন যে যদি পুলিশ চাইতো তাহলে বডি সংরক্ষণ হাসপাতালেই করা যেত না? আমাদের কি জন্যে আছে 4 ডিগ্রি টেম্পারেচারে চেম্বারের ভেতর ঢুকিয়ে দিলে কোনো চিন্তা নেই, ইজি ওকে প্রিজার্ভ করে রাখা যেত, কোনো অসুবিধা নেই। কিন্তু রাখলে তো মুশকিল। এ তো সন্দীপ ঘোষ ফেঁসে যেত তো রাখলে। ও সব জানে, ও খুন করেছে, ও লোক খুন করেছে। ওই সুশান্ত রায় থেকে ডিএমই সকালবেলায় চলে এসেছিলেন। কেন এসেছিলেন? আরও অনেকে ছিলেন ওই স্পটে। কেন এসেছিলেন? প্লেস অফ অকারেন্স স্পটে কারা কারা গিয়েছিল? ফরেনসিক মেডিসিনে কেউ গিয়েছিল? ফরেনসিক মেডিসিনের আমি ঠিক খবরটা, তবে কেউ গেছিল এটা খবর পেয়েছি, কিন্তু ওরা চিনতে পারেনি। বললো ফরেনসিকের এসেছিল, আমরা দেখেছি তাকে। কি নাম? ওরা চিনতে পারেনি। কি জন্য এসেছিল? ওই দেখতে এসেছিল, যে কারণে সুশান্ত রায় বা ডিএমই এসেছিল প্রিন্সিপালের কথায়। আপনি বলুন না, সকালবেলায় ডিএমই কেন চলে এসেছিল? শুনেছি আমরা খবর, সুশান্ত রায় চলে এসেছিল। কেন এসেছিল? সুদূর ওখান থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ওখানে ভাঙার দরকার কি ওই জায়গাটা? ওই বেসিনে আমাদের সন্দেহ। শুনুন, আমি ফরেন্সিক এক্সপার্ট না, আমি ডাক্তার না, আমি মুক্তারও না, আমি আপনার ওই টেকনিশিয়ানও না, কিন্তু এতদিন কাজ করতে করতে তো মানুষের একটা অভিজ্ঞতা হয়। ওখানে একজনের কাজ নয়। ওই বেসিনে যারা হাত ধুয়েছে, ওই দেয়ালে যারা হাত দিয়েছে, সিবিআই দেরি হচ্ছে কেন? এই কারণে তো দেরি হচ্ছে। আপনার গাড়িটা আপনি নিতে গিয়ে, গাড়িটা আপনি বাড়িতে ভাবছে গাড়িটা নিয়ে আসবেন, গাড়ির চাবি দেখছেন গিয়ে চুরি হয়ে গেছে। আবার চাবিটা বানিয়ে তো যেতে হবে। সিবিআই তো এখন চাবি বানাচ্ছে। এখন তো ওই সমস্ত ওই রিপোর্ট, ওই যে হাতের ছাপ ফাপ সব তো ভেঙে দিয়েছে, বেসিন ভেঙে দিয়েছে যেখানে হাত ধুয়েছিল, সব জায়গাগুলো তো আবার নতুন করে করতে হচ্ছে, যে কারণে দেরি হচ্ছে সিবিআইয়ের। দেখুন, এতে আমি মনে করি গভর্নমেন্টেরও ফেস লস হচ্ছে। গভর্নমেন্টের উচিত ছিল এই লোকটাকে, এত কমপ্লেনের পরেও এই লোকটাকে কেন প্রশ্রয় দিয়েছে। দেখুন, এটা তো এর খেসারত তো দিতে হচ্ছে আজকে ম্যাডামকে। সাংঘাতিক অভিযোগ, প্রশ্ন উঠছে অনেক। আরজি করে মর্গের মৃতদেহ থেকেও টাকা রোজগার করা হতো, বিস্ফোরক অভিযোগ করছেন আরজি করে মর্গের প্রাক্তন অধিকর্তা। সববাহী গাড়ি সাপ্লাই থেকে দেহ সেলাই, সব ক্ষেত্রেই দাদন প্রথা চালু করেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ময়না তদন্তের নথিতে সই করতে 3000 টাকা, আর দেহ নিতে মৃতের পরিবারের থেকে প্যাকেজ নিতেন সন্দীপ। নিজেকে আরজি করেন মুখ্যমন্ত্রী বলতেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চাঞ্চল্যকর ওই অভিযোগ করছেন তারক চট্টোপাধ্যায়। হাসপাতালের গেট থেকে ঢোকা এবং মর্গের চৌহদ্দির মধ্যে ওনার রাজত্ব কায়েম করার জন্য উনি নিজস্ব একটা আলাদা সেট তৈরি করেছেন। এবং মানে এটা পরোক্ষভাবে ওর যে লোকজন বলতো যে আরজি করেন মুখ্যমন্ত্রী। এই যে বডিগুলো আসে ইনকোয়েস্ট আনার সঙ্গে সঙ্গে ও একটা প্যাকেজ করে নেয়। ও মানে ওর দিব্য দৃষ্টি আছে, কারণ কি ও তো সন্দীপ ঘোষের চেলা, তো দিব্য দৃষ্টি আছে, মাল কোথায় আছে খুব ভালো করে জানে। বিশেষ করে যদি দেখে পয়সাওয়ালা লোক চকচকে বেশ, সেই প্যাকেজ তৈরি করে নেয় যে আপনাকে আগে ছেড়ে দেবো, কাঁচের গাড়ি ভাড়া, বাড়ি ধরুন কৃষ্ণনগর, এখান থেকে হয়তো আমি উদাহরণ বলছি 1500 টাকা ভাড়া, ও বলে দিল 4000 টাকা ভাড়া প্লাস পোস্টমর্টম করতে এত, সব মিলিয়ে 12000 টাকা লাগবে। 10 থেকে 12,000-এর নিচে কোনো কথা নেই। এই টাকাটা দিলে আপনি আগে বডি পেয়ে যাবেন, তাড়াতাড়ি সব করে দেবো। লাস্ট 6 মাসের র্যান্ডাম চেক করা হোক, মাসে বেশি না 10 দিনের চেক করুন, দেখুন কত টাকা ওখান থেকে নিয়েছে পার্টিদের কাছ থেকে, ফোন করুন, জানতে পেরে যাবেন। এই টাকা কে খাচ্ছে? ওই সন্দীপ ঘোষ খেয়েছে এই টাকা, এই সন্তোষ মল্লিকের মাধ্যম দিয়ে এই টাকা গেছে ওর কাছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, করুন 6 মাসের টেস্ট, ওখানে র্যান্ডাম চেক করুন ওই ডিসপোজাল খাতা। যে ও অর্গান বের করে নেয়, দিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পাঠায়, শুনেছি এরম কথা। দেখুন, আমি প্রমাণ দিতে তো পারবো না, শুনেছি এরম কথা।
ভালো করে যদি ইনকোয়ারি করা হয়, সেগুলো পাঠানো হয়। এই ওয়ার্কশপের জন্য কেন পাঠানো হচ্ছিল বডি, কেন পাঠানো হচ্ছিল ওয়ার্কশপে? এই অর্গানগুলোকে তো কেটে দেখি ছেলেদের পড়ানোর জন্য, মেডিকেল স্টুডেন্ট তৈরি করার জন্য। কিন্তু তার তো একটা নিয়ম আছে, ডেড বডিকে রেসপেক্ট করতে হয়, এরকম তো করা যায় না। কিন্তু ওই কারণেও ওইগুলো ওরকম করে, এটা শুনেছি। আরজিকর কাণ্ডে রাজনীতি করছে বাম বিজেপি। মালদার রতুয়ার জনসভা থেকে অভিযোগের স্বরূপ আব্দুর রহিম বক্সি। আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে ঢুকে ষড়যন্ত্র করছে সিপিএম এবং বিজেপি। ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি। ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের নামে যদি কোনো সরকার, যে সরকার গরিব মানুষের কথা বলে, সেই সরকারকে ভেঙে দেওয়ার যদি চক্রান্ত করো, তাহলে সাধারণ মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না বন্ধু। এই হুঁশিয়ার সিপিএম বন্ধুদের বলে দিতে চাই, এই হুঁশিয়ারি বিজেপি বন্ধুদের বলে দিতে চাই মঞ্চ থেকে। আপনারা হুঁশিয়ার থাকুন। আলতু পাল্টু কথা বলার চেষ্টা করলে, যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন, সে হাত ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এটা আপনাদেরকে বলে রাখছি। আর এদিকে আরজিকরে ঘটনার প্রতিবাদে পুজোর অনুদান বয়কট করা হলো। ফ্লেক্স ছাপিয়ে মাইক বাজিয়ে প্রচার চলছে কোন্নগরে। উত্তরপাড়ার 3টি পুজোর পর এবার পুজোর অনুদান বয়কট কোন্নগর মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদ কোন্নগরে এদিন টোটো করে মাইক বাজিয়ে এলাকায় পুজোর সরকারি অনুদান বয়কটের কথা প্রচার করে এই পুজো কমিটি। যে একটাই দাবি, প্রকৃত দোষীদের অনুদান নয়, আগে আমরা মানুষ হিসাবে সেই মূল্য, সেই মর্যাদা পাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এটা আমাদের নীরব প্রতিবাদ। আমরা নারী, আমরা আমাদের মনুষ্যত্ব, আমাদের মর্যাদা পেতে চাই। আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না, আমরা বয়কট করব। সরকার যদি বন্ধ করে করবে, আমরা ওই অনুদানের জন্য বসে নেই। আমাদের পুজো কখনো বন্ধ হবে না। ওই অনুদান না পেলে আমরা পুজো করতে পারবো না, এরকম কোনো ব্যাপারই নয়। না দিলেও আমাদের কিছু যাবে আসবে না। আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে পুজো অনুদান না নেওয়ার পথে আরও এক পুজো কমিটি। সরকারি পুজোর অনুদান না নেওয়ার কথা ঘোষণা লালগোলার কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটি। বিষয়টি লালগোলা থানায় জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও বিষয়টি জানানো হয়েছে। দিন থেকে ডাক্তার আরজিকরের ডাক্তার খুন হয়েছে, তার পরের দিন থেকে যে রাজ্যব্যাপী যে আন্দোলন চলছে, আমি প্রতিটা আন্দোলনের সঙ্গেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। প্রতিটা প্রায় মিছিলে অংশগ্রহণ করেছি। আমার মনে হয়েছে যেন যদি আমরা যার জন্য আমরা এত মিটিং মিছিল করছি, প্রতিবাদ করছি, আর সেই মুখ্যমন্ত্রী টাকা নিয়ে আমরা ধুমধাম করে পুজো করব, এটা আমাদের মানবিকতা আমরা শোভা পায় না। মানবিক দিক থেকে আমরা যেন কেমন খারাপ লাগছিল খুবই। এদিকে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে পথে ছোট পর্দার কলাকুশলীরা। ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিলে অভিনেতারা। শোনো, মেয়েদের জন্য না তৈরি করা কোনো নিয়ম নেই। ছেলে আর মেয়েরা আলাদা নয়, মেয়েরা কোনো জীব নয়, কোনো কীট নয়। মেয়েরা মানুষ, ঠিক পুরুষ মানুষের মতোই। এবং সেই পুরুষ মানুষ, কিছু এখনো ভদ্র পুরুষ মানুষ আছে বলেই কিন্তু মেয়ে মানুষরা রাস্তায় হেঁটে বেড়াতে পারে। তাই এই মেয়ে মানুষদের রাতের ডিউটি কমিয়ে দিলেই তাদের সিকিউরিটি কেন, ওটা সকালবেলা রেপ হয় না? আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে যে অন্যায়টা হয়েছে এই মুহূর্তে একটা বিচার চাই। দুর্গাপুজো করবো না আমরা কিছুদিন বাদে, সেখানে মহিষাসুর বধ হবে, তাই তো? আমাদের আগে সমাজের মহিষাসুরগুলো বধ হোক, যারা শিক্ষার মোড়কে মুড়ে রয়েছে এবং নিজেদের শিক্ষার আলো দিয়ে নিজেদের নোংরামিগুলোকে ঢাকা দিচ্ছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। মানে বিচার যদি দীর্ঘায়িত হয়, সেটা বিচার না পাওয়ারই সমান। আজকে আমরা যা যা বলতে চাই তা আমাদের প্ল্যাকার্ডে লেখা আছে। তার মধ্যে একটা কথা, পুলিশ তুমি যতই মারো, তিলোত্তমা মেয়ে তো মারো, মাছ থাকতে কুচ্চ শাক, তিলোত্তমা বিচার পাক, এটাই আমাদের কথা। ধন্যবাদ। আরজিকর কাণ্ডে প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা বিজেপি। শ্যামবাজারে পরে এবার ধর্মতলায় ধর্ণা কর্মসূচির ঘোষণা। বিস্তারিত জানাবেন সহকর্মী শান্ত আমার সঙ্গে রয়েছেন। শান্ত, শ্যামবাজারে যে ধর্ণা কর্মসূচি চলছিল বিজেপি, তা আজকে শেষ হচ্ছে, কিন্তু আগামী 28 আগস্ট থেকে লাগাতার ধর্ণা কর্মসূচির ডাক দিলেন সুকান্ত মজুমদার, এবং সেটা ধর্মতলায় হবে। এছাড়াও 29, 2 এবং 4 সেপ্টেম্বর, অর্থাৎ 29 আগস্ট, 2 এবং 4 সেপ্টেম্বর রাজ্য জুড়ে বিজেপি একাধিক কর্মসূচি ডাক দিয়ে, যার মধ্যে 4 তারিখ
জেলায় জেলায় এবং কলকাতায় বিভিন্ন জায়গায় অবরোধের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে 1 ঘন্টা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে এই লড়াই আগামী 1 সপ্তাহ ধরে চলবে বলে আজ সুকান্ত মজুমদার শ্যামবাজার মঞ্চ থেকে জানিয়েছেন। ধন্যবাদ। আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনের তালা লাগাও অভিযান 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 2 সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে। 4 সেপ্টেম্বর 11টা থেকে 12টা সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে। একটিও যানবাহন চলতে দেবে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে।